হ্যালো ফ্রেন্ডস, ভারতের অর্থনীতি আজকে থেকে আমরা শুরু করব এবং একই রকম ভাবে একেবারে শুরুর থেকে আমরা ইকোনমিক্সের প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। এবং এই ক্ষেত্রে আমি একটু ধীরে ধীরে তোমাদেরকে বলবো, একদম সহজ উপায়ে, যাতে তোমাদের ইকোনমিক্স সম্পর্কে যে ভয়, সেই ভয় আমি দূর করতে পারি এবং পরীক্ষার হলে আর এখন যে রেসপেক্টে কোশ্চেন থাকে এবং যে দিকগুলি বিষয়ে কোশ্চেন থাকে সেই মতন করে আমি আলোচনা করব। তবে ইকোনমিক্স পড়ার সময় সবাইকে যে সতর্ক থাকতে হবে যে বিষয়টিতে, সেটি হলো মূলত একটি বিষয় যখন আমরা বোঝার চেষ্টা করছি সেইখানে আনুষঙ্গিক অনেক টার্ম চলে আসবে। সঙ্গে সঙ্গে যদি সেই টার্মটা নিয়ে ভাবতে শুরু করি তাহলে কিন্তু আমি এখন যা বুঝছিলাম বা আমি এখন যা বোঝার চেষ্টা করছিলাম সেগুলো কিন্তু মাথা থেকে একেবারেই হারিয়ে যাবে। ওকে, তো সেই জায়গাটায় ভীষণভাবে সাবধান থাকবো। আমি যখন আজকে সাপোজ তোমাদের এই 4টে টপিক আলোচনা করব ভারতের অর্থনীতির একদম গোড়া থেকে, কোথা থেকে সূত্রপাত হলো, কখন থেকে আমরা প্রকৃত অর্থে ভারতের অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে জানলাম বা একেবারে সূচনা হলো, যদি প্রকৃত অর্থে বলি। অর্থনীতির সূচনা অনেক আগে হয়েছে, কিন্তু প্রকৃত অর্থে এখনকার আধুনিক বিশ্ব ভারতের অর্থনীতি বা যে কোনো দেশের অর্থনীতি বলতে যা বোঝায় সেইখান থেকে আলোচনা করব। ওকে, তো সেটা আলোচনা করতে গিয়ে দেখা যাবে অনেক প্রাসঙ্গিক টার্ম চলে আসছে এবং সেই টার্মগুলো নিয়ে যদি আলোচনা শুরু করে দিই তাহলে আজকের এই যে 4টে টপিক আমি আলোচনা করব সেই 4টে টপিক অনেকটা উপন্যাসের মতন হয়ে যাবে। তো সবাইকে আমি বলবো, যখন এই টপিকগুলো আলোচনা করব তখন এই টপিকের বিষয়গুলো ফোকাসে রাখছি। প্রাথমিকভাবে আমি মাথায় রাখলাম যে নতুন টার্ম 4টে এসেছে, এইটুকু আমি বলে দিতে পারি, ঠিক তার পরের ক্লাসেই হয়তো সেই টার্মগুলোই আমরা আলোচনা করব। ওকে, তো প্রথম থেকে শেষ পর্যন্ত যত ভিডিও হতে থাকবে এই এখন থেকে শুরু করে পর তাহলে আশা করি এরকম 20টা বা 30টা ভিডিও দেখলে দেখবে আলটিমেটলি সমস্ত টার্ম ক্লিয়ার হয়ে গেছে। ওকে, তাহলে চলো শুরু করা যাক একদম সহজ উপায়ে ইকোনমিক্স। এবং সেই ইকোনমিক্সে আজকের একদম প্রথম ক্লাসে আমি সবার আগে পড়বো যে ভারতে, আমি বললাম কিছুক্ষণ আগে যে ভারতে প্রকৃত অর্থে অর্থনীতির সূত্রপাত যে সময় থেকে, সেইখান থেকে আমরা শুরু করব এবং সেটা শুরুই করছি আমরা ব্রিটিশ সময়কালে ভারতের অর্থনীতি। ফার্স্ট টপিক থাকবে। দ্বিতীয়, ভারতের সেই সময় অর্থনীতির মূল ভিত্তি ছিল হচ্ছে এগ্রিকালচার। অর্থাৎ এই এগ্রিকালচার তাদের সময়ে কি অবস্থায় ছিল বা তারা কিভাবে এই কৃষি ক্ষেত্রটাকে ব্যবহার করেছিল। দ্বিতীয়, আমরা জানবো ইকোনমিক গ্রোথ সম্পর্কে এবং 4 নম্বর টপিক জানবো আমরা ইকোনমিক ডেভেলপমেন্ট সম্পর্কে। ওকে, তাহলে চলো সরাসরি চলে যাক। প্রথম টার্মটা আমরা পড়ি ব্রিটিশ সময়কালে ভারতের অর্থনীতি। তো ইতিহাস যখন আমরা পড়েছি তখন এই ইংরেজদের শাসনকাল সম্পর্কে আমরা মোটামুটি সবাই জানি, বা যারা এখনো পর্যন্ত সেইভাবে শুরুই করনি তাদেরকে বলবো যে একদম প্রথম থেকে অলরেডি আমার এই ভিডিওতেই তোমাদের ইতিহাস, ফ্রিডম স্ট্রাগল বা অ্যানসিয়েন্ট হিস্ট্রি, মিডল হিস্ট্রি, এগুলির প্রতি চ্যাপ্টার ধরে ধরে আলোচনা চলছে, সেগুলো দেখেও নিতে পারো। ওকে, তো যখন আমরা ফার্স্ট পয়েন্ট একদম আলোচনা করছি ব্রিটিশ সময়কালে ভারতের অর্থনীতি, তো এই ব্রিটিশরা ভারতকে তাদের কলোনি মনে করত, মানে উপনিবেশ বলেছি। তো ব্রিটিশরা ভারতকে তাদের কলোনি মনে করত এবং সেই কলোনি মনে করার কারণেই ভারতে তারা কলোনিয়াল ইকোনমিক সিস্টেম চালু করেছিল। তাহলে প্রথম টার্মটাই আমরা পেলাম, এইটা সম্পর্কে আলোচনা করছি আমরা। ফার্স্ট টার্ম পেলাম কলোনিয়াল ইকোনমিক সিস্টেম। তাহলে কলোনিয়াল ইকোনমিক সিস্টেম বলতে আমরা কি বুঝি? সোজা ভাষায় যদি বলি, এই একটি দেশ ইন্ডিয়া, আর আমরা পার্শ্ববর্তী ইংল্যান্ড, অর্থাৎ ইংল্যান্ডের সঙ্গে যেহেতু আলোচনা চলছে, একদম সোজা ভাষায় কলোনিয়াল ইকোনমিক সিস্টেম কি? এই দেশের যাবতীয় সম্পদ বা এই দেশের এগ্রিকালচারাল সম্পদ বলি বা ইন্ডাস্ট্রিয়াল বা যা কিছু, তাতে ভারতের সম্পদ ইংল্যান্ডের আর্থিক বিকাশে ব্যবহার হচ্ছে, এটাকেই বলে হচ্ছে কলোনিয়াল ইকোনমিক সিস্টেম।
ইন্ডিয়া তাদের কলোনি, এবং ভারতের যে যাবতীয় সম্পদ, সেই সম্পদ মূলত অন্য একটি দেশ ইংল্যান্ডের আর্থিক বিকাশে এবং তাদের উন্নয়নের ব্যবহৃত হচ্ছে। এই রকম ইকোনমিক সিস্টেমকেই মূলত বলা হয় কলোনিয়াল ইকোনমিক সিস্টেম। অর্থাৎ ইংল্যান্ড দ্বারা ভারতে যে এই যে সিস্টেম, ভারতের সমস্ত সম্পদ তারা ইংল্যান্ডে নিয়ে যাচ্ছে তাদের দেশের হিতের কারণে, তো এইখানে কলোনিয়াল ইকোনমিক সিস্টেম বলে। এটাকে আরেকটা টার্ম যেটা বলে সেটাকে বলা হয় কমপ্লিমেন্টারি ইকোনমিক সিস্টেম। এক দেশের সম্পদ আরেক দেশের ইকোনমিক ডেভেলপমেন্টে ব্যবহার হচ্ছে। ওকে, দিস ইজ কল্ড কমপ্লিমেন্টারি ইকোনমিক সিস্টেম। তাহলে সোজা বোঝাতে পেরেছি যে ফার্স্ট টার্ম আমরা পেলাম, ব্রিটিশরা ভারতকে তাদের কলোনি মনে করত, এই জন্য ভারতে তাদের শাসনকালে কলোনিয়াল ইকোনমিক সিস্টেম ব্যবহার হচ্ছিল বা কোনো কলোনিয়াল ইকোনমিক সিস্টেম চালু ছিল। তো কলোনিয়াল ইকোনমিক সিস্টেমে হয় কি, যে এই কলোনির বা এই ভৌগোলিক স্থানের যাবতীয় সম্পদ অন্য আরেকটি দেশ বা সেই দেশের হিতে বা আর্থিক বিকাশে ব্যবহার হয়। ওকে, তো এই হলো মূলত কলোনিয়াল ইকোনমিক সিস্টেম, বা একে আমরা বলি কমপ্লিমেন্টারি ইকোনমিক সিস্টেম। এটা সোজা উদাহরণ কিভাবে বলা যায়, যে আমরা জানি ইংল্যান্ডের কলকারখানায় যে কাঁচামাল দরকার, সেই কাঁচামাল ভারতের যে অঞ্চল, সেই ভারতের থেকে কাঁচামাল ইংল্যান্ডের কলকারখানায় ব্যবহৃত হতো। তাহলে এখানে দেখা গেলাম প্রথমে কাঁচামালটা চলে গেল ইংল্যান্ডে, তারপরে ইংল্যান্ডের কলকারখানায় যা কিছু উৎপাদন হচ্ছে সেই উৎপাদিত বস্তু আবার ভারতবর্ষের বাজারে বিক্রি হচ্ছে। তো প্রথমে ন্যাচারাল রিসোর্স চলে গেল তাদের দেশে, তারপরে পকেট রিসোর্স যা কিছু ছিল সেটাও চলে গেল ইংল্যান্ডে। তাই তো এই প্রসেসটাকেই মূলত কমপ্লিমেন্টারি ইকোনমিক সিস্টেম বা কলোনিয়াল ইকোনমিক সিস্টেম, এবং পরবর্তীতে এটাকেই ড্রেন থিওরি বলে উল্লেখ করেছিলেন দাদাভাই নৌরোজি। তা কিরকম, এক কথা হচ্ছে আমরা সমস্ত কিছু, এক তো ন্যাচারাল রিসোর্স, আবার পকেট রিসোর্স, সবটাই একেবারে ড্রেনে যেমন সবকিছু বয়ে চলে যায়, সেই অর্থে ইংল্যান্ডে চলে যাচ্ছিল, এটাকেই ড্রেন থিওরি বলা হয়। তাহলে একই সঙ্গে দেখো আমরা কলোনিয়াল ইকোনমিক সিস্টেম জানলাম, কমপ্লিমেন্টারি ইকোনমিক সিস্টেম, এটার বেসিক সংখ্যা আমরা বলেছি, এক দেশের আর্থিক সম্পদ অন্য দেশের আর্থিক বিকাশে ব্যবহার হয়, এই দেশের হিতে ব্যবহার না হয় এই দেশের আর্থিক বিকাশে ব্যবহার হলো। আর সেখান থেকেই চলে আসে পরবর্তীতে ড্রেন থিওরির কথা, যে ইংল্যান্ড এইভাবে ভারতবর্ষ থেকে আমাদের যে ন্যাচারাল রিসোর্স সেটা তো নিচ্ছে, এবং একই সঙ্গে যতটুকু পকেট রিসোর্স ছিল সেটাও তারা নিয়ে যাচ্ছে। তো এটাকেই দাদাভাই নৌরোজি 1867 সালে তার যে বিখ্যাত বই, আমরা সকলেই জানি, পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইয়ে ড্রেন থিওরি বলে উল্লেখ করেছিলেন, তাই তো। তো এইখানে আরেকটি কথা ইংল্যান্ডের একজন অর্থনীতিবিদ বলেছিলেন, যে আমাদের দেশের ইকোনমিক সিস্টেম এমন একটা স্পঞ্জের মতন কাজ করে, যা গঙ্গা নদী থেকে যাবতীয় ভালো কিছু টেমস নদীতে এসে ঝেড়ে দেয়। তো এটা, এই যে বক্তব্যটা দিয়েছিলেন সেটা দিয়েছিলেন হচ্ছে জন ও সুলিভান। ওকে, জন ও সুলিভান বলে একজন বিখ্যাত অর্থনীতিবিদ, সেই অর্থনীতিবিদ এই কথাটি বলেছিলেন যে আমাদের দেশের ইকোনমিক সিস্টেম অর্থাৎ ইংল্যান্ডের ইকোনমিক সিস্টেম এমন একটা স্পঞ্জের মতন কাজ করে, যা গঙ্গা নদী থেকে যত ভালো জিনিস বা ভালো বস্তু সেগুলো সব সে টেমস নদীতে ঝেড়ে দেয়। তো এটা প্রাথমিক একটা ধারণা পেলাম, এবং এইখান থেকেই আমাদের যে কনসেপ্টটা চলে এলো সেই কনসেপ্টটাই হচ্ছে ড্রেন থিওরি। প্রত্যেকটা কথা আমরা লিখবো, ধীরে ধীরে এগোচ্ছি। অর্থাৎ প্রথম পার্টেই যখন আমরা পড়ছি, এই অংশটুকু পড়তে গিয়ে আমাদের চলে এলো ড্রেন থিওরির কথা।
তো এই ড্রেন থিওরির কথা আমরা একটু আগে বললাম যে কয়েন্ড বাই দাদাভাই নৌরোজি 1867 সালে তার বিখ্যাত বই পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, যেখানে তিনি ড্রেন থিওরির কথা বলেছিলেন। একই সঙ্গে সেই বইয়ে তিনি প্রথম ন্যাশনাল ইনকাম, পার ক্যাপিটা ইনকাম এগুলি সম্পর্কে ধারণা প্রকাশ করেছিলেন। তো সেই সময়ে পার ক্যাপিটা ইনকাম তিনি 20 টাকা মাথা পিছু প্রতি বছর ধার্য করেছিলেন। ওকে, তো এই কথাগুলো আমাদের একরকম ভাবে মাথায় রাখতে হবে এবং এটাকে বাংলায় আমরা বলি সম্পদের বহির্গমন তত্ত্ব, তাই তো? একই সঙ্গে এরকম জাতীয় আয়, পার ক্যাপিটা ইনকাম এগুলির সংজ্ঞা আরো কয়েকজন দিয়েছিলেন। সেই অর্থনীতিবিদদের নামও আমাদের মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে উইলিয়াম ডিগবি, আর.সি. দত্ত এবং একই সঙ্গে আমরা পাবো হচ্ছে রানাডে, সমকালীন সময়ের অর্থনীতিবিদ। তাহলে দাদাভাই নৌরোজি, বাকি তিনজন। এখান থেকে একটা কোশ্চেন আমাদের অনেক সময় জিজ্ঞাসা করা হয়, কে অর্থনীতিবিদ ছিলেন না। তো এই আর.সি. দত্ত তার বিখ্যাত বই, যেমন আমরা ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া বলে একটি গ্রন্থ, প্রচুর বই লিখেছেন। তার মধ্যে এখানে আমরা এটাই মাথায় রাখবো, ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থে তিনিও পার ক্যাপিটা ইনকাম এবং একই সঙ্গে ড্রেন থিওরির কথা উল্লেখ করেছিলেন। তো এই শুরুটা আমরা করছি যে ব্রিটিশ সময়কালে ভারতের অর্থনীতি ব্যবস্থায় কি কি সিস্টেম চালু ছিল। আমরা পেলাম প্রথমেই যে কলোনিয়াল ইকোনমিক সিস্টেম, সেখান থেকে একই টার্মে কমপ্লিমেন্টারি ইকোনমিক সিস্টেম, এবং সেখান থেকেই সেই কনসেপ্ট থেকে বেরিয়ে এলো ড্রেন থিওরির কথা। এবং এই ড্রেন থিওরি প্রথম উল্লেখ করেছিলেন বা কয়েন বাই দাদাভাই নৌরোজি সম্পর্কে সমস্ত কথা জানলাম। একই সমসাময়িক সময়ের যারা অর্থনীতিবিদ ছিলেন সেই নামগুলো, এবং তার মধ্যে আর.সি. দত্ত, যিনি ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া বইয়ে একই রকম ভাবে দাদাভাই নৌরোজির মতন ড্রেন থিওরির কথা বলেছিলেন, সম্পদের বহির্গমন তত্ত্বের কথা বলেছিলেন। কিন্তু প্রথম জিজ্ঞাসা করলে তখন আমাদের আনসার করতে হবে যে দাদাভাই নৌরোজি। তো এই সোর্সেই যে সেই সমকালীন সময়ে ভারতবর্ষের অর্থনীতির মূল ভিত্তি কি ছিল? কৃষিক্ষেত্র, কৃষিকাজ। অর্থাৎ সেই সমকালীন সময় কৃষিকাজের কি অবস্থা সেটা নিয়ে আমরা আলোচনা করব। আশা করি প্রথম পয়েন্টে বা প্রথম আমরা এই ব্রিটিশ সময়কালে ভারতের অর্থনীতি নিয়ে যে বিষয়গুলি আলোচনা করলাম সেই বিষয়ের টপিকগুলি তোমাদের মাথায় স্পষ্ট হয়ে গেছে। এই সময় কিন্তু বারবার বলছি অন্য কোনো কিছু মাথায় আনবে না, শুধুমাত্র তিনটে টার্ম বলেছি, ড্রেন থিওরি, কমপ্লিমেন্টারি ইকোনমি অ্যান্ড কলোনিয়াল ইকোনমিক সিস্টেম, এই তিনটে কথা, এবং তার সঙ্গে আনুষঙ্গিক যে ডাটাগুলি আমাদের প্রয়োজন সেই ডাটাগুলি আমি মাথায় নিলাম। এইবার চলে যাব আমরা সেকেন্ড পয়েন্টে। ওকে, ভারতের কৃষি ক্ষেত্রের অবস্থা। তাহলে দ্বিতীয় টপিকটা কি? ভারতের কৃষি ক্ষেত্রের কি অবস্থা। তো ব্রিটিশরা ভারতবর্ষের কৃষি ক্ষেত্রকে সেই সময় ব্যবহার করেছিল দুটি উপায়। এক তো কৃষি ক্ষেত্র থেকে কর গ্রহণ, অর্থাৎ বিভিন্ন রকমের কর আরোপ করেছিলেন, অর্থাৎ বিভিন্ন ভূমি রাজস্ব ব্যবস্থার প্রচলন করেছিলেন, যাতে তাদের কোষাগারে প্রচুর পরিমাণে ভূমি রাজস্ব বা অর্থ এসে জমা হয়। এবং দ্বিতীয় হচ্ছে কৃষিজ দ্রব্যের বাণিজ্যিকীকরণ করেছিলেন। এই প্রথম ভারতবর্ষের যে কৃষিজ দ্রব্য সেটার বাণিজ্যিকীকরণ হতে থাকে ব্রিটিশ এরাতে। ওকে, তো সেইখানে আমরা ছোট্ট করে একটু আলোচনা করে নেব, যেহেতু আমি বলেছি যে প্রত্যেকটা বিষয় একেবারে শুরু থেকে আলোচনা করব, কোনোটা টপিক আমরা বাদ দেব না। ইকোনমিক্স শুরু করতে হলে, পরবর্তী বিষয়গুলি বুঝতে হলে দেখবে এই চ্যাপ্টারটাই তোমাদের প্রয়োজন হয়ে পড়বে। কিন্তু না হলে তো সবাই প্রথমেই শুরু করি ভারতবর্ষের ন্যাশনাল ইনকাম, জিডিপি, জিএনপি এগুলো দিয়ে, কিন্তু তার পেছনেও কতগুলো ইস্যু আমাদের বোঝা জরুরি, যাতে একদম যারা ইকোনমিক্স জিরো, সেই জিরো যাদের, তাদেরকে আমাকে সঠিকভাবে পুরো বিষয়গুলিকে, যাতে ইকোনমিক্সের প্রত্যেকটা বিষয় তারা বুঝতে সমর্থ হয়, সেই চেষ্টাটাই আমি তোমাদের জন্য চালাচ্ছি। একদম নিঃসন্দেহে ভরসা করে তোমরা বিষয়গুলি নিয়ে ধীরে ধীরে এগো, দেখবে প্রত্যেকটা বিষয়, কোনো তাড়াহুড়ো নয়, একদমই কোনো তাড়াহুড়ো নয়, তবেই
দেখবে প্রত্যেকটা বিষয় সম্পর্কে তোমার একদম সলিড নলেজ তৈরি হয়েছে একেবারে, এবং তুমি রিলেট করতে পারবে কোনো একটা বিষয় যখন আলোচনা হবে, কোনো একটা ইকোনমিক্সের টপিক নিয়ে আলোচনা হবে। কারণ বেশিরভাগ স্টুডেন্টের ক্ষেত্রেই দেখা যায় যখনই কোনো একটা টপিক নিয়ে আলোচনা হয় তখন সে পুরো ব্ল্যাঙ্ক হয়ে যায় যে কার সঙ্গে কি আলোচনা করব, রাইট? তো সেই সমস্যার সমাধানের জন্যই কিন্তু আমি এই পথেই এগোচ্ছি। তো এইখানে আমরা পেলাম যে বিভিন্ন রকমের ভূমি রাজস্ব ব্যবস্থার প্রচলন করেছিলেন। ইতিহাস চ্যাপ্টারে অলরেডি আলোচনা হয়েছে। কেন? কর সংগ্রহের জন্য, ট্যাক্স সংগ্রহের জন্য, কোষাগারে প্রচুর পরিমাণে অর্থ আসবে। কারণ ভারতবর্ষের মূল ভিত্তি আজও কৃষি ক্ষেত্রেই হচ্ছে ভারতের ইকোনমির মূল ভিত্তি বলতে পারি। তা সেই যে ভূমি রাজস্ব ব্যবস্থাগুলি চালু করেছিলেন তার কয়েকটা আমরা পড়ছি, যেটা ইতিহাসের নিরিখে ইকোনমিক্সের নিরিখে দুদিক থেকে ইম্পর্টেন্ট। 1764 সালের বক্সারের যুদ্ধের পর ভারতবর্ষে স্থায়ী জমিদারি সিস্টেম চালু করেছিলেন হচ্ছে জেমস গ্র্যান্ট এবং জেমস শোর, এবং তাদের সূত্র ধরেই পরবর্তীতে আমরা ওয়ারেন হেস্টিংস একশালা বন্দোবস্ত, পাঁচশালা বন্দোবস্ত, তারপরে কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেছিলেন। চিরস্থায়ী বন্দোবস্ত 1793 সালে চালু করেছিলেন। বন্দোবস্তগুলো কি ছিল? ওই নির্দিষ্ট সময়সীমার মধ্যে যদি যাকে দায়িত্ব দেওয়া হয়েছে কর তোলার, সে যদি নির্দিষ্ট সময়সীমার মধ্যে ইংরেজদের কোষাগারে ওই করের অংশটুকু জমা করে, তাহলে সেই জমি বা কৃষি জমি তার মালিকানায় থাকবে, সেটা ইংরেজরা নেবে না। ওকে, এই ছিল সিস্টেম। এবং সেখানে বলা ছিল কোনো রকম কোনো শর্ত উল্লেখ করাই ছিল না যে ঝড় বৃষ্টি হলে, দুর্ভিক্ষ হলে তখন কি হবে। ইংরেজদের শর্ত ছিল ট্যাক্স দিতেই হবে, যেগুলো নিয়ে পরবর্তীতে অসন্তোষ তৈরি হয় এবং সেখান থেকে কৃষক বিদ্রোহ পরে আমরা পড়েছি। তো এখানে আমরা পাচ্ছি যে স্থায়ী জমিনদারি, সেই স্থায়ী জমিনদারি সিস্টেম চালু করেছিলেন। এবং এই স্থায়ী জমিনদারির আরো কতগুলো আমরা নাম পেলাম। সেই নামগুলো কি বললাম? একশালা বন্দোবস্ত, পাঁচশালা বন্দোবস্ত, চিরস্থায়ী বন্দোবস্ত। লর্ড কর্নওয়ালিস তো তার সঙ্গে সূর্যাস্ত আইনও প্রচলন করেছিলেন। বলেছিলেন নির্দিষ্ট দিনে সূর্য অস্ত যাওয়ার পূর্বে ট্যাক্স এসে কোষাগারে জমা করতে হবে, তাহলে সেই জমি ইংরেজরা পরের দিন আর নিলামে তুলবে না। সেটা জমা না করলে পরে নিলামে তুলে দেওয়া হবে, আবার নতুন কাউকে দিয়ে দেওয়া হবে। তো স্থায়ী জমিদারি থেকেই আমরা পাচ্ছি জমিদারদের সঙ্গে ছিল। এবং উত্তর ভারত এবং পূর্ব ভারতের বেশিরভাগ অঞ্চলে এই প্রথা চালু ছিল। এবং ভারতবর্ষের যদি টোটাল আয়তন বলি, ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত অঞ্চল বলি, তাহলে সেই ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত অঞ্চলের মধ্যে 19% এলাকায় স্থায়ী জমিদারি সিস্টেম চালু ছিল। এর আরো কতগুলি নাম ছিল, সেটা হচ্ছে বিসরেদারি সিস্টেম, দেন আমরা পাবো ইস্তমাহারি সিস্টেম, মালগুমারি সিস্টেম, জাইগিরদারি সিস্টেম। এইগুলো নাম ছিল জাইগিরদারি, ইস্তমাহারি, বিসরেদারি, মালগুমারি, এতগুলি নামে পরিচিত ছিল। এবং এরপরে আমরা চলে আসি রায়তওয়ারি। রায়তওয়ারি সরাসরি কৃষকদের সঙ্গে পড়ে বললেন, এবং কে চালু করেছিলেন? টমাস মুনরো এবং ক্যাপ্টেন রিড বলে দুজন ব্যক্তি, তারা চালু করেছিলেন। এবং এটা বেশিরভাগ ক্ষেত্রে মধ্য ভারত এবং দক্ষিণ ভারতে চালু ছিল। এবং সব থেকে বেশি অঞ্চল ভারতবর্ষের 51%, ব্রিটিশ ভারতের 51% অঞ্চলে রায়তওয়ারি ব্যবস্থা চালু ছিল। মহলওয়ারি বলে একই রকমের একটা সিস্টেম চালু ছিল, ভূমি রাজস্ব ব্যবস্থা, এবং সেটা উত্তর পশ্চিম ভারতে চালু ছিল। মহল বা তালুকের যিনি নেতা বা মোড়ল বলা হয়, তার সঙ্গে ইংরেজরা এই চুক্তি করেছিল। এবং যে নামটি জড়িত তিনি হলেন ফ্রান্সিস হেস্টিংস, এবং পরবর্তীতে আরেকজন, সেটা হচ্ছে হোল্ড ম্যাকেঞ্জি। এই দুজন মহলওয়ারি ভূমি রাজস্ব ব্যবস্থার প্রবর্তক মনে করা হয়। এছাড়াও পাঞ্জাবে আরেকটি সিস্টেম চালু ছিল, সেটা হচ্ছে ভাইয়াচারি সিস্টেম। তো এত রকমের ভূমি রাজস্ব ব্যবস্থা চালু করেছিলেন যাতে জমি থেকে বা কৃষি জমি থেকে ইংরেজদের কোষাগারে অর্থ আসে। ওকে, একই রকম ভাবে কৃষির বাণিজ্যিকীকরণ শুরু করেন এই প্রথম। আমরা সেই কৃষির বাণিজ্যিকীকরণ বলতে নগদী ফসলের চাষ, খাদ্য ফসলের উৎপাদন বন্ধ হলো। ধীরে ধীরে ইংরেজরা সেখান থেকে যেসব ফসল বিক্রি করে পয়সা আসবে সেই রকম ফসলের চাষ শুরু হয়, সেটাকেই আমরা বলি নগদী ফসল চাষ, ক্যাশ ক্রপ এক কথায় ভূগোলে। তো এই কারণে এবার ক্যাশ ক্রপ প্রোডাকশন করার জন্য আগে থেকে ইংরেজরা চাষিদের অর্থ প্রদান করে দিতেন। এখানে প্রসঙ্গ আসে ট্যাক্স কত দেওয়া হতো। মূলত আমার যা ফসল উৎপাদন হচ্ছে ভূমি রাজস্ব ব্যবস্থায় 20 ভাগের 11 ভাগ ট্যাক্স নিয়ে নেওয়া হতো কৃষকদের কাছ থেকে। এই 11 ভাগের 1 ভাগ জমিদাররা পেত এবং 10 ভাগ চলে যেত ইংরেজ কোষাগারে, রাইট? এখানে এবার আমরা চলে এলাম যে কৃষির বাণিজ্যিকীকরণে কি হলো, নগদী ফসল চাষ শুরু হয়,
খাদ্য ফসলের চাষের পরিবর্তে, এবং ইংরেজরা কি করতো, চাষিদের অগ্রিম অর্থ আগে থেকে দিয়ে দিত চাষ করার জন্য, অর্থাৎ তারপরে বাধ্য থাকবে কৃষক। তারপরে চলে এলো নীল চাষ। তাহলে আমরা হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতায় দেখা গেল নীলা বলে একটি বস্তু চাষ হতো, এবং সেটা তখনকার সময়ে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে ভারতীয়রা, হরপ্পা মহেঞ্জোদারো বাসীরা ব্যবসা করতো এবং প্রচুর কাজে লাগে, বিভিন্ন রঞ্জক দ্রব্য তৈরিতে কাজে লাগে নীল। এবং সেই প্রথাকে আবার ইংরেজরা এখানে চালু করলেন এবং মানুষকে বাধ্য করতেন চাষ করতে। বিহারে যেমন 3 কাঠিয়া সিস্টেম চালু ছিল। কোনো ব্যক্তির যদি 20 কাঠা জায়গা হয়, তার মধ্যে 3 কাঠা অঞ্চলে নীল চাষ করতে হবেই বাধ্যতামূলক। এবং তারপরে সেখান থেকে আমরা জানি যে নীল বিদ্রোহের সূচনা হয়েছিল। এছাড়া আরেকটা সিস্টেম চালু করে দাদন প্রথা। সেটা কি, যারা কারিগর, হস্তচালিত বস্তু তৈরি করতে পারে, অর্থাৎ ভারতবর্ষের কুটির শিল্প যারা পরিচালনা করতো বা কুটির শিল্পের কারিগর যারা ছিল, তাদেরকে আগে থেকেই ইংরেজরা টাকা দিয়ে দিল এবং তাদেরকে বলা হতো যে তোমাদের হস্তচালিত বস্তু এতগুলো তৈরি করতেই হবে। প্রথম থেকে যেহেতু অগ্রিম অর্থ দিয়ে দেওয়া হয়েছে, এটাকে দাদন প্রথা বলে। এখনকার সিস্টেমে যেমন এখান থেকে আরেকটা রাজ্যে যদি শ্রমিক নিয়ে যাওয়া হয়, তখন আগে থেকেই তাদেরকে একটা নির্দিষ্ট সিস্টেমে কিছু টাকা অগ্রিম দিয়ে দেওয়া হলো, এত টাকা করে তুমি প্রতিদিন কাজ করবে, তার নিরিখে তোমাকে আগে থেকেই দিয়ে দেওয়া হলো। যে এই যে দাদন সিস্টেম, সেই দাদন সিস্টেমটা এখানে চালু করেছিল, কিন্তু ব্রিটিশ সময় যে দাদন প্রথা, সেটা বলে স্থানীয় কারিগরদের হস্তচালিত যে বস্তু, সেই বস্তু নির্মাণের জন্য অগ্রিম টাকা দিয়ে দেওয়া হতো। ওকে, এই ছিল মূলত কৃষিজ বস্তুর যে বাণিজ্যিকীকরণ, সেই বাণিজ্যিকীকরণ শুরু হয়। এছাড়াও বিভিন্ন শিল্প ভারতীয় উদ্যোগে এবং ইংরেজদের বা ইউরোপিয়ানদের উদ্যোগেও প্রচুর শিল্প কলকারখানা এই সময় চালু হয়, রেলপথ চালু হয়, এবং তার টোটাল ডিটেলস যদি তোমাদের জানতে হয়, তাহলে তোমরা আমার এই চ্যানেলেই দেখবে ফ্রিডম স্ট্রাগলের 3 নম্বর চ্যাপ্টারে আলোচনা করা রয়েছে ডিটেলস একদম, সেটা এখানে তোমাদের প্রয়োজন হয়ে যেতে পারে। তো বিভিন্ন ভারতীয় উদ্যোগ এবং ইউরোপিয়ান উদ্যোগে ছোট ছোট শিল্প কলকারখানা চালু হয়েছিল। এই ছিল ব্রিটিশদের সময়ে ভারতবর্ষের অর্থনীতির একটা বেসিক আলোচনা আমরা পেলাম। এই আলোচনাটা নিয়েই এগোবো ধীরে ধীরে, কিভাবে আমরা তারপরে এগোলাম, ভারতকে এইভাবে ইংরেজরা একেবারে ড্রেন থিওরির মাধ্যমে নিঃশেষ করে এক সময় চলে যায়। তারপরে ভারত যখন স্বাধীন হলো, তখন সেই যে একদম ভাঙাচোরা অবস্থা, একটা ধ্বংসবশেষ, সেই ধ্বংসবশেষের উপরে ভারত আবার পুনরায় কিভাবে নিজেদের অর্থনীতি চাঙ্গা করলো আস্তে আস্তে, তার হিস্ট্রি যাবে। শুরু হচ্ছে এখান থেকে, যে এখান থেকে নিঃশেষ করা শুরু ভারতকে, এবং তারপরে ইংরেজরা চলে যাওয়ার পরে ভারতবর্ষে যে নতুন অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি শুরু হবে সোভিয়েত রাশিয়ার অনুকরণে, সেই অংশটা পরে পড়বো, কিন্তু আগে আমরা যাচ্ছি এই বিষয়ে। তো এরপরে আমাদের যে আলোচনার বিষয়টা ছিল, সেটা ছিল আমরা আজকে পড়বো 2টো টার্ম ইকোনমিক্সে। এই বিষয়টা আলোচনার সঙ্গে সঙ্গে সেখানে বলেছিলাম ইকোনমিক গ্রোথ আর ইকোনমিক ডেভেলপমেন্ট। তাহলে ইকোনমিক গ্রোথ এবং ইকোনমিক ডেভেলপমেন্ট আমরা এবার আলোচনা করব, পাশাপাশি রেখে বোঝার চেষ্টা করব যে বিষয়টা কি। আমি একটু লিখে নিচ্ছি আগে থেকেই, কারণ তোমাদের যাতে সময়টা কম লাগে এবং ভিডিওটা খুব বেশি লেন্দি না হয়। এবার আমরা চলে আসি ইকোনমিক। 3 নম্বর টার্মটা ছিল হচ্ছে ইকোনমিক গ্রোথ অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট। দুটোর বাংলা যদি সবার আগে বুঝি, তাহলে আমাদের পক্ষে ভীষণভাবে এর ভেতরের অর্থটা বোঝার সুবিধা হবে। ইকোনমিক গ্রোথ বলতে বুঝি আর্থিক সমৃদ্ধি বা উন্নয়ন, আর যদি ইকোনমিক ডেভেলপমেন্ট বলি, তাহলে বোঝায় আর্থিক বিকাশ। দুটোকে বোঝার একদম সহজ একটা উদাহরণ তোমাদেরকে বলছি। সাপোজ কোনো একজন ব্যক্তি, তার শুধুমাত্র 2 বিঘা জমি আছে এবং তাকে দুটো ওই
একদম সোজা ভাষায় যারা গ্রামের স্টুডেন্ট তারা জানে, তাদেরকে লাঙল এবং দুটো বলদ দিয়ে দেওয়া হলো, তাই তো, চাষ করার জন্য। তো সে প্রাথমিকভাবে কি করবে? সে প্রাথমিকভাবে চেষ্টা করবে ওই লাঙল এবং ওই দুটো বলদ দিয়ে, যাদেরকে দিয়ে লাঙল বওয়ানো যায়, হাস্যকর মনে হলেও খুব সোজাভাবে বুঝতে হবে। তো সেটা দিয়ে সে নিজে প্রথমে খাটবে, যাতে আর কোনো পয়সা খরচা না হয়। আমি বলেছি যে তার এতটুকুই জমি, 1 বিঘা জমি, সেই জমি এবং তার সঙ্গে তার কাছে শুধু একটা লাঙল এবং দুটো গরু আছে। এবং সে প্রাথমিকভাবে কি চেষ্টা করবে যে ওই দুটো গরু এবং লাঙল এবং সে তার নিজের শ্রম দিয়ে, নিজের শক্তি দিয়ে সে ওই জমিটা চাষ করবে। এবং জমিটা চাষ করার পরে যে ফসল উৎপাদন হলো, সেই ফসল থেকে নিজের খাবারের যতটুকু প্রয়োজন ততটুকু রেখে বাকিটা সে চেষ্টা করবে বিক্রি করে দেওয়ার। বিক্রি করে দিয়ে যতটুকু পয়সা রয়েছে, পয়সা হলো, সে কি চাইবে সেখান থেকে আরেকটু জমি এক্সট্রা করে বাড়াতে, রাইট? পরের বছর দেখা গেল এই জমিটুকু বাড়িয়ে শেষে আরেকটু জমি সে আবার পারচেস করলো। এই করে করে দেখা গেল তার এবার এই করতে করতে তার 1 বিঘা থেকে 20 বিঘা জমি হলো ধীরে ধীরে। তার মানে এখনো পর্যন্ত তার গ্রো স্টেট চলছে, গ্রোয়িং। এটাকেই বলে হচ্ছে আর্থিক সমৃদ্ধি। এবার তার 20 বিঘা জমি হয়ে গেছে, 20 বিঘার পরেও সে কি করলো, প্রথমে গরুটা ছেড়ে দিয়ে একটা ট্রাক্টর কিনবে। এবার চেষ্টা করবে যে, কারণ গরু দিয়ে একসঙ্গে এতটা জমি চাষ করা সম্ভব হচ্ছে না, এখান থেকে একটু ডেভেলপড হতে শুরু করলো। তো ট্রাক্টর কিনবে, ট্রাক্টর দিয়ে সে চাষটা করার চেষ্টা করবে। এবার দেখা গেল সে প্রথম সবে এই টেকনোলজির ব্যবহার করতে শুরু করেছে। তো ট্রাক্টর দিয়ে যখন সে চাষ করছে, তাহলে তার খরচা আর একটু কমলো এবং সে বেশি উৎপাদন করছে। এবার এই 20 থেকে ধীরে ধীরে দেখা গেল সে 100 করে ফেলেছে। 100 করা মানে একটা স্ট্যান্ডার্ড জায়গা। তার মানে সে আর্থিক বিকাশের স্তরে পৌঁছে গেছে, রাইট? তো এইভাবে আমি প্রথম যেটা 1 থেকে 5, 5 থেকে 10, 10 থেকে 20-তে পৌঁছাচ্ছি, সেইটাকে বলা হয় বেসিক্যালি তার ইকোনমিক গ্রোথ হচ্ছে। আমরা তো স্বাভাবিক অর্থে বলি ইকোনমিক গ্রোথ হচ্ছে। এবার যখনই তার 100 বিঘা হয়ে গেল, সেই 100 বিঘা হয়ে গেলে পরেই তার কিন্তু জীবন ধারণ বা তার যে লাইফস্টাইল, সেই লাইফস্টাইলে কিন্তু একটা আমূল পরিবর্তন আসবে। এইবার সে কি করবে, ধীরে ধীরে এতদিন কি করছিল, সে মানুষ বা শ্রম নিয়োগ করছিল। এবার সে দেখা গেল আরো বেশি ট্রাক্টর পারচেস করলো। ট্রাক্টর পারচেস করে যত কম গরু আর লাঙল লাগানো যায় তার ব্যবস্থা চালাবে, তার চিন্তা ভাবনা চালাবে। জলসেচ ব্যবস্থা কতটা টেকনোলজির মাধ্যমে বা টেকনোলজির সাহায্যে কম খরচে তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে চাষবাস করা যায় এবং এই একই জমিতে একবারের বদলে 4বার চাষ করা যায়, সেই চিন্তা ভাবনাটা করবে। তো যখনই একটা মিনিমাম ল্যান্ডমার্ক পৌঁছে যায় মানুষ, বা গ্রোথের একটা ল্যান্ডমার্ক পৌঁছে যাওয়ার পরের অংশটাই মূলত ইকোনমিক ডেভেলপমেন্ট, ইকোনমিক বিকাশ। এবার একটা দেশের কথা বলি। তো এটা গেল একজন চাষিকে দিয়ে বা চাষির স্টেট দিয়ে, ওকে? তো এইবার সোজা অর্থে আমরা চিন্তা করি যে কোনো একটা দেশে, এই যে আমি বলেছিলাম প্রথমে 1 বিঘা জমি ছিল, 1 থেকে তার 5 হলো, তাহলে 1 থেকে তার 5, এইটাই আমরা মূলত বলি হচ্ছে যে তার প্রোডাকশন বাড়ছে এবং তার সম্পত্তি বাড়ছে। এইবার আবার বলছি, নতুন টার্ম এলে কিন্তু সেটা এখনই ভাববো না, শুধু আমি এখন ইকোনমিক গ্রোথ ভাবার চেষ্টা করছি এবং ইকোনমিক গ্রোথ বোঝার চেষ্টা করছি। এটা যেন ক্লিয়ারলি মাথায় থাকে, কারণ যে নতুন টার্মগুলো আসবে সেই নতুন টার্ম আমি পরে আলোচনা করব। এইখানে বলা হয় যে মূলত কোনো একটা দেশের অনুন্নত অবস্থা, কিছুক্ষণ আগেই বলেছিলাম কিছুই নেই, অনুন্নত অবস্থা 1 বিঘা জমি, এবার অনুন্নত এবং 1 থেকে 5 হয়েছে, অর্থাৎ সবে উন্নয়নশীলের পথে হাঁটতে শুরু করেছে। উন্নয়নশীল দেশের সঙ্গে সম্পর্কিত এই কথাটি, অর্থাৎ ইকোনমিক গ্রোথ হচ্ছে এমন একটি দেশ, এবার সেই মানুষটি থেকে দেশে চলে আসছি, সেই দেশ তখনও পর্যন্ত অনুন্নত, সবে সে উন্নয়নের পথে, সবে সে তার দেশে
প্রোডাকশন বাড়াতে শুরু করেছে, সেটা এগ্রিকালচারাল প্রোডাক্ট হোক, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট হোক, যে কোনো প্রোডাকশন সে সবে ধীরে ধীরে বাড়াতে শুরু করেছে। তো প্রথম যখন বাড়াবে তখন দৈহিক শ্রম বেশি লাগাবে ধীরে ধীরে, যাতে কম খরচ, পয়সা পকেট সোর্সটা যাতে কম খরচ হয়, টাকা যাতে কম খরচ হয়। তো সেই অর্থে ইকোনমিক গ্রোথ হলো অনুন্নত এবং উন্নয়নশীল দেশের সঙ্গে সম্পর্কিত। আর ইকোনমিক ডেভেলপমেন্ট একটু আগে বললাম একটা ল্যান্ডমার্ক পৌঁছে গেছে, অর্থাৎ অলরেডি উন্নত দেশ। উন্নত দেশের সঙ্গে সম্পর্কিত। তো এইখানে আমি বললাম যে একজন চাষি, সেই চাষি সবে 1 বিঘা থেকে 5 থেকে 10 করছে। আর আমি যদি এখানে মনে করি যে আমি একজন চাকরিজীবী, সেই চাকরিজীবী অলরেডি আমার মান্থলি দেখা গেলো 50,000 টাকা স্যালারি আমি গভর্নমেন্ট থেকে পাই, তাহলে সেক্ষেত্রে এর চালচলন আর এর চালচলন দুইয়ের মধ্যে একটা পার্থক্য দেখা যাবে, রাইট? তো সেই ইস্যুগুলো ধীরে ধীরে প্রত্যেকটা পয়েন্টে আমি বোঝাবো তোমাদের। প্রথমে বললাম ইকোনমিক গ্রোথ বা উন্নয়ন, সেটা অনুন্নত দেশ এবং উন্নয়নশীল দেশের সঙ্গে সম্পর্কিত। আর আর্থিক বিকাশ উন্নত দেশের সঙ্গে সম্পর্কিত। সেকেন্ড পয়েন্ট কি বলছি, একটা দেশের জিডিপি, জিএনপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, অর্থাৎ টোটাল উৎপাদন, টোটাল যে আভ্যন্তরীণ উৎপাদন একটা দেশের মধ্যে, যা কিছু উৎপাদন, এইটুকুই বুঝবো এখন। গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, অর্থাৎ এই দেশের মধ্যে যা কিছু উৎপাদন হচ্ছে সেই উৎপাদনের আরেকটা সংজ্ঞা রয়েছে জিএনপি, গ্রস ন্যাশনাল প্রোডাক্টস। পরে আমরা নেক্সট দিনের টার্মটা বুঝবো। এখন বুঝছি যে টোটাল উৎপাদন, এক কথায় সোজা অর্থে জিএনপি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, পার ক্যাপিটা ইনকাম, প্রত্যেক মানুষের মাথা পিছু যে আয়, সেই আয়ের বৃদ্ধিকে বোঝায়। আর বিকাশ স্তরে কি বলবো, শুধু বৃদ্ধি নয়, বৃদ্ধির সঙ্গে এই সেম জিনিসগুলো জিডিপি, জিএনপি, পিসিআই বৃদ্ধির সঙ্গে সঙ্গে জীবনযাত্রার মানের পরিবর্তন। বর্তমানে আমি, এটা বোঝার জন্য যেটা উদাহরণ হিসেবে বলছি, বর্তমানে আমি সাপোজ 10,000 টাকা ইনকাম করি মান্থলি, তাহলে সেক্ষেত্রে আমি কোনো রকম কোনো কিন্তু ব্র্যান্ডেড জিনিস ব্যবহার করব না। আমি চাইবো যত কম খরচে কোনো একটা মাস চালিয়ে নেওয়া যায়, রাইট? তো কিন্তু আমি সাপোজ দেখা গেলো এবার আমার 1,00,000 টাকা ইনকাম মান্থলি, যেখানেই থাকি না কেন, আমি সাপোজ ধরো মালদাতে আছি, আর একটু ভালো করে বোঝাই, মালদায় আছি, মালদায় আমার যা কাজকর্ম, সেই কাজকর্মের নিরিখে আমি 10,000 টাকা স্যালারি পাই। কিন্তু এই সেম কাজে দেখা গেল মুম্বাইতে গিয়ে কোনো একটা কোম্পানিতে করছি, সেখানে আমি 50,000 টাকা স্যালারি পাবো। তো সেই অর্থে দেখা যাবে যে আমার এখানকার যে জীবনযাত্রার মান, এখানে আমি কি করছি, প্রথমে এখন গ্রোথের দিকে নজর দিচ্ছি, 10 থেকে কি করে 20-তে, কিন্তু এইখানে অলরেডি গ্রোথ হয়ে গেছে, এই 50 পর্যন্ত পৌঁছাবো আমি আগে, তারপরে আমি কিন্তু কোনো ফ্যাশনেবল জিনিস, কোনো ব্র্যান্ডেড জিনিস এগুলো ব্যবহার করব। কিন্তু অলরেডি এখানে কি হয়, ওইগুলো ফ্যাশনেবল ব্র্যান্ডেড জিনিস ছাড়া মার্কেটে কিছু পাওয়াই যাবে না। অর্থাৎ মুম্বাইয়ের যে ইকোনমিক কন্ডিশন আর মালদার যে ইকোনমিক কন্ডিশন, দুইয়ের মধ্যে একটা বিস্তর ফারাক। তো এখানে দেখা যাবে, অর্থাৎ মুম্বাইকে আমরা ইকোনমিক ডেভেলপমেন্টের পর্যায়ে যদি বিচার করি, আর এটা সবে উন্নয়ন হচ্ছে এই পর্যায়ে যদি বিচার করি, তাহলে এখানে আমরা কি পাবো, এগুলিরই গ্রোথ হচ্ছে এখন সবে, এখনো কিন্তু সেই পর্যায়টা পৌঁছায়নি যে পুরো লাইফস্টাইলই চেঞ্জ হয়ে যাবে। কিন্তু দিল্লি বা মুম্বাইতে গেলে দেখবো সেখানকার লাইফস্টাইলই আলাদা, সেলিব্রিটিদের দেখো লাইফস্টাইলই আলাদা, রাইট? বা সাধারণ মানুষেরও লাইফস্টাইল আমাদের থেকে অনেক আলাদা। আমাদের অনেকে নিজেদেরকে মনে হয় কি আমরা ঠিক ম্যাচ করতে পারছি না তাদের সঙ্গে, তাদের লাইফস্টাইলের সঙ্গে, এগুলো কথা নর্মালি আমরা বলি। তো দুইয়ের পার্থক্য আমি আশা করি বোঝাতে পারলাম, যে ইকোনমিক গ্রোথ, জিডিপি, জিএনপি, পিসিআই এর বৃদ্ধি, আর এখানে সেই বৃদ্ধির সঙ্গে সঙ্গে মানুষের জীবনযাত্রায় একটা পরিবর্তন দেখা যাবে। 3 নম্বর যেটা বলা হয়, যে মূলত যখন আমরা ইকোনমিক গ্রোথের কথা বলি, যেমন লাঙ্গলের গরুর কথা বলেছিলাম, তখন সেইখানে আমাদের মাথায় রাখতে হয় যে সেটা হচ্ছে অবজেক্টিভ।
অর্থাৎ এই পকেট সোর্স ব্যবহার না করে নিজের শ্রম, মানে গতরের শ্রম, গায়ের শ্রম ব্যবহার করে আমি যত সম্ভব প্রোডাকশন বাড়ানোর চেষ্টা করছি। প্রোডাকশন বাড়লে সেটা বিক্রি করব, বিক্রি করলে আমার পয়সা আসবে। যত কম খরচ করে আমি মানে বেসিক্যালি হচ্ছে আমার নিজের পাওয়ার, নিজের শ্রম খরচা করে, মানুষের শ্রম খরচা করে আমি বেশি প্রোডাকশনে নজর দিচ্ছি। কিন্তু এইখানে দেখা যাবে যত উন্নত দেশ যাব সেখানে অবজেক্টিভের বদলে বিষয়টা হয়ে যায় সাবজেক্টিভ। কিভাবে? সেটা হচ্ছে মানুষ এখানে সবাই টেকনোলজির ব্যবহার করে, মানুষের বুদ্ধির ব্যবহার শুরু হয়ে যায়, শ্রমের ব্যবহার নয়। একজন কৃষক সারা দিন মাঠে কাজ করে নিয়ে তার দিনের শেষে ইনকাম 300 টাকা, কিন্তু এইখানে দেখা গেল যে টেকনোলজির ব্যবহার করে ঘরে বসে একজন মুম্বাইয়ের ক্যান্ডিডেট সে দেখা গেলো ইউটিউবের ভিডিও বানাচ্ছে বা টেকনোলজি কম্পিউটারে কোনো কাজ করে নিয়ে তার থেকে পার ডে ইনকাম অনেকটা বেশি করছে। তো যখন যেসব দেশ উন্নত বা যেসব অঞ্চল উন্নত সেই অঞ্চলে আমরা ইকোনমিক ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি, সেখানে দেখা যায় বিষয়টা এই শ্রম নয়, অবজেক্টিভ ভিত্তিক নয়, রাইট, সেটা সাবজেক্টিভ ভিত্তি হয়, অর্থাৎ মানবের বুদ্ধিমত্তার ব্যবহার করা হয়, টেকনোলজির ব্যবহার করা হয়। ওকে, এই অর্থে সাবজেক্টিভ বলা হয়েছে। এবার নেক্সট যেটা চলে আসি, যে বলা হয় এটা মূলত এরই আরেকটা পার্ট আমরা বুঝতে পারি, এটা হচ্ছে বস্তুগত। তো বস্তুগত বলতে আমরা কি বুঝবো মূলত, বা এক কথায় আমরা বলবো হচ্ছে এটাকে বস্তুগত না বলে যদি আমরা বলি হচ্ছে পরিমাণগত, তাহলে আরো ভালো মতন বুঝতে পারবো। এই মুহূর্তে আমি চিন্তা করছি শুধুমাত্র কত পরিমাণ আমার বাড়ানো যায়, 10 থেকে 20টা প্রোডাক্ট করবো, 20টা থেকে 40টা প্রোডাক্ট করবো, এইটা ভাবছি। কিন্তু এইখানে এসে দাঁড়িয়ে যায় কি কোয়ালিটি ম্যাটার করে। আমাদের বস্তু তো উৎপাদন করবই, কিন্তু যখনই বিকাশের কথা বা অর্থাৎ বেশি উন্নত জায়গার কথা বলছি, সেখানে এবার কোনো একটা বস্তু কিনতে গিয়ে সবাই চিন্তা ভাবনা করে যে কোয়ালিটির নিরিখে কোনটা সব থেকে ভালো, সেটা আমাকে নিতে হবে, এবং তারই ডিমান্ড মার্কেটে বেশি থাকবে। অর্থাৎ যখন সমৃদ্ধি হয় কোনো একটা অঞ্চলে বা কোনো একটা দেশে, যখন গ্রোথ পর্যায়ে থাকে, তখন তাদের লক্ষ্য থাকে আমি পরিমাণ বাড়াবো, আগেই কোয়ালিটি নয়, রাইট। কিন্তু অলরেডি যেগুলি একটা ল্যান্ডমার্ক পৌঁছে গেছে, তাদের সব সময় টার্গেট থাকে আমি কম বানাবো কিন্তু কোয়ালিটি সম্পন্ন বানাবো। এমনটা নয় যে কমই বানাবে টার্গেট, সমস্ত দেশেরই এখন টার্গেট হচ্ছে যত বেশি উৎপাদন বাড়ানো যায়, যেটা আমাদের পৃথিবীর জন্য অনেকটাই ক্ষতিকারক বা আধুনিক প্রজন্মের জন্য খুবই ক্ষতিকারক। কিন্তু মূল লক্ষ্যটা থাকে হচ্ছে কোয়ালিটি। মানে তোমরা এখন মোবাইল কিনতে গেলে নর্মালি কি দেখো, যে মোবাইল এখন প্রচুর হয়ে গেছে, প্রচুর কোম্পানির মোবাইল এখন আমরা দেখতে শুরু করেছি, যে আমাদের আজ থেকে যদি 5 বছর আগে হয় তখন একটা ফোন হলেই হয়ে যেত, রাইট, তার মানে এই স্টেজ। আর এখন কি হয়েছে, কোনটায় 4 GB র্যাম রয়েছে, কোনটার ক্যামেরা কত মেগাপিক্সেল, একই পয়সাতে আমি কোনটা বেশি ভালো পাবো, কোনটার কোয়ালিটি বেশি ভালো, সেই জায়গাটা ফলো করছি। অর্থাৎ এই কন্ডিশনে, অর্থাৎ ডেভেলপমেন্ট বা বিকাশের স্তরে কোয়ালিটি মূলত ম্যাটার করে। তো এইখানে একটা কথা বেরিয়ে আসে যে ইকোনমিক গ্রোথের ক্ষেত্রে বলা হয় যে যে কোনো একটি দেশের আর্থিক সমৃদ্ধি বা পিসিআই বাড়া মানেই কিন্তু লাইফস্টাইলের পরিবর্তনের কথা বোঝায় না, কারণ একটা নির্দিষ্ট ল্যান্ডমার্ক না পৌঁছালে বা সর্বোপরি আমরা বলতে পারি যে কোনো একটা অঞ্চলের সকল মানুষ যখন মানবিক সম্পদে পরিণত না হয়। এবার মানব সম্পদ বলতে কি বোঝায়? প্রত্যেকটা মানুষ শিক্ষিত এবং প্রত্যেকটা মানুষ কর্মক্ষম, প্রত্যেকটা মানুষ আয় সম্পন্ন, তাদেরকেই আমরা বলি হচ্ছে মানব সম্পদ। তো মানুষকেও কিন্তু আমরা সম্পদ হিসেবে উল্লেখ করব যখন প্রত্যেকটা মানুষ দেশের জন্য আয় করবে বা সে নিজে কর্মক্ষম হবে। কিন্তু দেশে পপুলেশন রয়েছে, পপুলেশন 50% লোকই হচ্ছে বসে খায়, মানে তারা কোনো রকম কোনো আয় করে না, তারা কর্মক্ষম নয়, তাদেরকে বরং অন্য 50 জনকে টানতে হয়। 100 জন যদি লোক থাকে, সেই 100 জনের মধ্যে দেখা গেলো 50 জন আয় করছে, তাহলে বাকি 50 জনকে সেই 50 জনই টানছে কোনো না কোনো রকম ভাবে, বা দেখা গেলো 1 জন 5 জন ব্যক্তিকে টানছে। তো সেই ক্ষেত্রে কিন্তু সে কিন্তু বিকাশের দিকে এগোতে পারবে না। সে 5 টাকা আয় করে তার একার জন্য 1 টাকা খরচা হতো, আর 4 টাকা সে সেভিংস করতে পারতো, তারপরে সেটা রোটেশন প্রসেসে সেটাকে আরো বাড়াতে পারতো, রাইট। কিন্তু দেখা গেলো 4 জনকে টানতে হচ্ছে মানে 4 টাকা খরচা হয়ে যাচ্ছে। তো সেখান থেকে সে বিকাশের বা তার অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটবে না।
তো এই কথাই এখানে বলা রয়েছে যে আমি প্রোডাকশন বাড়াতে পারি। এই অবস্থায় প্রোডাকশন বাড়ানো মানেই কিন্তু জীবনযাত্রার মানের পরিবর্তন নয়। জীবনযাত্রার মানের পরিবর্তন তখনই হবে যখন একটি দেশের সকল নাগরিক সবাই নিজে কর্মক্ষম হবে, নিজেরা নিজের দায়িত্ব বা নিজের যে অর্থনৈতিক খরচাটা লাগে সেটা নিজেই সে বহন করতে পারে। টোটাল মানুষ, সমস্ত জনগণ যদি মানব সম্পদে পরিণত হয়, মানব সম্পদের ডেফিনেশন বোঝাতে পেরেছি আশা করি, তাহলে মানব সম্পদে যদি পরিণত হয় তবেই কিন্তু জীবনযাত্রার মানের পরিবর্তন ঘটে। উদাহরণ একটু আগে বলেছিলাম মালদায় বসে অবস্থিত বা মুম্বাইতে দেখা গেল যে লোকটা এইখানে বসে 5 টাকাও ইনকাম করতে পারছিল না, কারণ মালদাতে তাকে কেউ সুযোগই দিচ্ছিল না, সে একজন লেবার হিসেবে গিয়েও মুম্বাইতে গিয়ে দেখা গেলো পার ডে 600 টাকা ইনকাম করছে। তাহলে সে তার শ্রম দিয়ে এবার নিজে কর্মক্ষম হলো, সে মানব সম্পদে পরিণত হলো। তো প্রত্যেকটা জনগণ যখন মানব সম্পদে পরিণত হবে, অর্থাৎ প্রথম মানুষ অবস্থা থেকে সম্পদে পরিণত হচ্ছে। যে কোনো একটা ল্যান্ড, সেই ল্যান্ডের মূল যে বিষয়টা কি, সেই মূল বিষয় হচ্ছে এই তো সেই ল্যান্ডের সেখানে যে ন্যাচারাল রিসোর্স রয়েছে সেই ন্যাচারাল রিসোর্স, আর তার দ্বিতীয় বড় সম্পদ, প্রথম বড় সম্পদ হচ্ছে তার প্রাকৃতিক যে সম্পদ রয়েছে সেগুলো, আর দ্বিতীয় হচ্ছে সেই প্রাকৃতিক সম্পদকে ব্যবহার করবে এরকম মানুষ, যে মানুষ তার বুদ্ধিমত্তা দিয়ে সেই প্রাকৃতিক সম্পদকে ব্যবহার করে সেটাকে উপযোগী করবে। তো এই দুটি হচ্ছে, অর্থাৎ সেখানকার পিপল আর যে ন্যাচারাল রিসোর্স, এই দুটোই কিন্তু যে কোনো একটা ল্যান্ডের সম্পদ। তো এই মানুষ যতক্ষণ না সম্পদে পরিণত হচ্ছে, এটা তো এক ধরনের সম্পদ, একেও সম্পদে পরিণত হবে তবেই সেখানকার উন্নয়ন সম্ভব বলে বলা হয়। কিন্তু ইকোনমিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে দেখা যায় যেখানে উন্নতশীল দেশ আমেরিকা, মুম্বাই এরকম যদি জায়গা ধরি, তাহলে দেখা যায় সেখানে অলরেডি সবাই মানব সম্পদে পরিণত হয়েছে এবং প্রত্যেকে টেকনোলজির ব্যবহার করে প্রোডাকশন বাড়াচ্ছে সবসময়, তাদের বুদ্ধিমত্তার ব্যবহার হচ্ছে, তাদের শ্রমের ব্যবহার হচ্ছে না। এই হচ্ছে ইকোনমিক ডেভেলপমেন্টের প্রত্যেক রকমের সব থেকে সহজ ক্লারিফিকেশন আমি দিয়ে দিলাম। ওকে, তো তোমাদের ইকোনমিক গ্রোথ এবং ইকোনমিক ডেভেলপমেন্ট এই দুটি টপিক সম্পর্কে আশা করি সমস্ত বিষয় তোমরা বুঝে গেছো, এবং এই নিরিখে প্রত্যেকটা টপিক লিখবে এবং পাশে একদম সিম্পলিফাই করে নিজেরাও নোটের মতন করে লিখে নাও, কারণ তোমার খাতা কেউ দেখতে যাচ্ছে না, বোঝা নিয়ে তোমার মূল কথা। তো যদি তোমাদের এই ইকোনমিক্সের ক্লাসগুলি ভালো থাকে, অবশ্যই ভালো লাগে, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করো, এবং যদি সত্যি যদি মনে হয় যে না বুঝতে পারছি না, কঠিন হয়ে যাচ্ছে, তাহলে সে কথাটাও অ্যাটলিস্ট তোমরা সবাই আমাকে জানিও, তাহলে পরের ক্লাসটা আমি আরেকটু সোজাভাবে বোঝানোর চেষ্টা করব। তাহলে আজকে আমরা মূলত জানলাম ব্রিটিশ সময়কালে ভারতের অর্থনীতি সম্পর্কে, এবং সেই সময় ভারতের কৃষি ক্ষেত্রের ব্যবহার কিভাবে ইংরেজরা করেছিল বা ব্রিটিশরা করেছিল, এবং সেই সূত্রে আমরা তারপরে ইকোনমিক্সের দুটো টার্মে এগোলাম, ইকোনমিক গ্রোথ এবং ইকোনমিক ডেভেলপমেন্ট। নেক্সট পার্টে আমরা, এখন কিন্তু এই জায়গাটায় ফোকাস দেবে না, এইগুলো জিডিপি, জিএনপি, পিসিআই আমরা মূলত নেক্সটেই আলোচনা করব। জিডিপি বলতে আমরা বলেছিলাম গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, একটা ভারতীয় সীমানার মধ্যে যা কিছু উৎপাদন হচ্ছে সেইটুকু আপাতত নিচ্ছি, এর বৃহৎ সংজ্ঞা আছে। একই রকম এরই আরেকটা কিছু অংশ বাদ দিয়ে আমরা জিএনপি ধরি, মানে মোটামুটি সেম টু সেম। পিসিআই হচ্ছে প্রত্যেকটা মানুষের যে ইনকাম। ওকে, তো এই হচ্ছে পার ক্যাপিটা, মাথা পিছু আয়, প্রত্যেকটা মানুষ যা আয় করে। এই তিনটে টার্ম নিয়ে তোমাদের এখন কনফিউশন হতে পারে, তো আপাতত আমরা এই দুটো বুঝবো ভালো করে, বুঝে তারপরে নেক্সট ভিডিওতে জিডিপি, জিএনপি এবং পিসিআই আমরা আলোচনা করব, টার্ম আলোচনা করব, তার সঙ্গে ভারতের অর্থনীতির যে ধারাবাহিকতা সেই ধারাবাহিকতাও আমরা একই সঙ্গে চালিয়ে নিয়ে যাব। সবাইকে থ্যাংক ইউ ফর ওয়াচিং, এবং যতটা পারো শেয়ার করো, কমেন্ট করো তাতে, এবং অবশ্যই ভুলবে না যদি কঠিন মনে হয় বা যদি বুঝতে না পারো তাহলে নিচে কমেন্ট করো যে না বুঝতে পারছি না। ওকে, আর যদি মনে হয় হ্যাঁ সহজে বোঝা যাচ্ছে, তাহলে এই গতিতেই আমি এগোবো এবং এইভাবেই তোমাদেরকে আমি বুঝিয়ে যাব। থ্যাংক ইউ এগেইন।